যে বাংলাদেশের জন্য বিগত 9টি বছর শ্রম দিয়েছি। 1990 সালের ডিসেম্বর এক সামরিক স্বৈরশাসকের পতনের উল্লাসে উত্তাল ছিল ঢাকার রাজপথ। জনতার কণ্ঠে ধ্বনিত হচ্ছিল এরশাদ পতনের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে। কিন্তু ইতিহাসের বুকে লেখা সেই আন্দোলনের মহানায়কেরা আজ কোথায় তারা? আর এখন যখন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে নতুন গণ আন্দোলনের ঝড় উঠেছিল এবং যারা এটিকে সুসংগঠিত করেছিল সেই সমন্বয়কদেরও কি সেই একই ভাগ্য অপেক্ষা করছে? আজকের এই রিপোর্টে খতিয়ে দেখব এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়কদের রাজনৈতিক পরিণতি, আর সেখান থেকে আঁচ করব শেখ হাসিনার পতনে সরাসরি জড়িত থাকা বর্তমান সমন্বয়কদের সম্ভাব্য ভবিষ্যৎ। 1982 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। তার প্রায় 9 বছর শাসনের বিরুদ্ধে দেশের ছাত্র, যুবক, শ্রমজীবী মানুষ এক মহা আন্দোলনের সূচনা করে। এই আন্দোলনে শহীদ হয় প্রায় 370 জন, পঙ্গু, গুম, নির্যাতনের শিকার হন শত শত মানুষ। দেশজুড়ে টানা হরতাল চলে 328 দিন, অবরোধ ছিল 70 দিন। জাতীয় অর্থনীতির ক্ষতি হয়েছিল প্রায় 30,000 কোটি টাকা। সেই আন্দোলনের মুখ্য শক্তি ছিল ছাত্র সমাজ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথ, সর্বত্র তাদের দাপট। জিহাদের রক্ত, মিলনের মৃত্যু জ্বালিয়ে দিয়েছিল আন্দোলনের আগুন। কিন্তু ইতিহাস বলছে, যারা ছিলেন সেই ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে, যাদের চোখে ছিল আগুন আর কণ্ঠে ছিল শপথ, তাদের অনেকেই আজ রাজনীতির নীতিহীন গহ্বরে হারিয়ে গেছে। আসুন কিছু উদাহরণ দেখি। আমানুল্লাহ আমান তৎকালীন ডাকসুর ভিপি, শপথ পড়িয়েছিলেন অবারেজেও বাংলার পাদদেশে, কিন্তু আজ বিএনপির একজন মধ্যম সারির নেতা। রাজনৈতিক কার্যকর নেতৃত্ব দিতে পারেনি। খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, জহিরুদ্দিন স্বপন, যারা আন্দোলনের সংগঠক ছিলেন, আজ তারা রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নন। ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব পরবর্তীতে দলবদল করলেও তীর্থ হতে পারেননি। অসীম কুমার উকিল একসময়ের প্রতিবাদী কণ্ঠ, পরিণত হয়েছেন দলীয় হাস্যরসের চরিত্রে। এখন তিনি পলাতক। জিয়াউদ্দিন বাবলু এক সময়ের প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা, ক্ষমতার লোভে এরশাদের দলে গিয়ে নিজেই নিজের পতনের ব্যবস্থা করেছিলেন। আরেক অনন্য নাম ইলিয়াস আলী। বহুবার গ্রেফতার হওয়া এই সাহসী নেতাকে গুম করা হয় শেখ হাসিনার আমলে। তার ভবিষ্যৎ কেবল থেমে যায়নি, অন্ধকারে তলিয়ে যায়। এরশাদের পতনের পরে এই মহানায়কদের প্রায় কেউই জাতীয় নেতা হয়ে উঠতে পারেননি। অধিকাংশই হারিয়ে গেছেন কালের গহ্বরে। কেউ দুর্নীতিতে, কেউ গুমে, কেউ ব্যর্থতায়। জনতা যে স্বপ্ন দেখেছিল তা ভেঙে পড়েছিল সময়ের দংশনে। এবার আসা যাক বর্তমান আন্দোলনে। শেখ হাসিনার 2 দশকের শাসনের বিরুদ্ধে যারা এখন নেতৃত্ব দিয়েছেন, তারা কি জানেন এই ইতিহাস? নাম আসছে অনেক তরুণ মুখে, কেউ সাংবাদিক, কেউ অ্যাক্টিভিস্ট, কেউ প্রাক্তন ছাত্রনেতা। অনেকে আসছেন সোশ্যাল মিডিয়া থেকে, কেউ হচ্ছেন বিক্ষোভের আইকন। তারা বলছেন, দেশ চাই, অধিকার চাই, ভোট চাই, গণতন্ত্র চাই। কিন্তু প্রশ্ন হলো, এই সমন্বয়করা কি জানেন রাজনীতিতে প্রবেশ করা মানেই শেষ নয়, বরং সেটাই একটা শুরু। এখনো পর্যন্ত অনেকে নেতৃত্বে থাকলেও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জনমানুষের মনে রয়েছে সংশয়। কেননা ইতিহাস বলে, আন্দোলনের নেতা হওয়া আর জাতীয় নেতা হওয়া এক জিনিস নয়। বর্তমান আন্দোলনের নেতাদের বিরুদ্ধে উঠেছে কিছু গুরুতর অভিযোগ। আর্থিক অনিয়ম ও বিদেশি ফান্ডিং প্রশ্নে বিতর্ক, নেতৃত্বে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, আন্দোলনের মধ্যে আত্মপ্রচার প্রবণতা, রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং সবচেয়ে বড় কথা, ক্ষমতার স্বাদ পেলেই চরিত্র পরিবর্তনের শঙ্কা। জনগণ আজ প্রশ্ন করছে, যাদের এখন ত্রাতা ভাবছি, তারা কি পরে ক্ষমতায় গিয়ে আরও এক মাকাল ফল হয়ে দাঁড়াবে না তো? এরশাদ বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটেছিল স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে, কিন্তু সেই আন্দোলনের মহানায়কদের জীবন দিয়েছিল এক নির্মম শিক্ষা। ব্যক্তি নয়, প্রতিষ্ঠান এবং মূল্যবোধই চূড়ান্ত বিজয়ের পথ। এবং এই আন্দোলনের পুরো সুফল ভোগ করেছিল বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। তেমনি শেখ হাসিনার পতনের পর যারা মাঠে আছে, তাদের উচিত শুধু প্রতিষ্ঠান গড়া নয়, অভিজ্ঞদের পরামর্শ নেয়া, নেতৃত্বকে পরিষ্কার রাখা, জনতার আস্থা অর্জন করা। ইতিহাসের পাতা গৌরব দেয়, কিন্তু শিক্ষা দেয় তার চেয়েও বেশি বড় কিছু। যদিও শেখ হাসিনার পতন ঘটেছে 1 বছর হয়েছে, কিন্তু আদৌ কি কিছুর পরিবর্তন হয়েছে? তরুণেরা এনসিপি নামে যে দলটি গঠন করেছে, সেটি এখনো নিবন্ধিত নয়। এদিকে দলের মধ্যে অন্তর্কলহ প্রকট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী কেলেঙ্কারি, ত্রাণের টাকা লোপাট সহ অভিযোগের শেষ নেই। তাই আশঙ্কা জাগে, আজ যারা সমন্বয়ক, তারা কি পারবেন সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন ইতিহাস লিখতে, নাকি তারাও হারিয়ে যাবেন যেই লাউ সেই কদু কথার ভেতরে? সময়ই উত্তর দেবে।